আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? নিশ্চয়ই আপনাদের অন্তর থেকে আজকের এই সম্মেলনের দৃশ্য দেখে মহান রবের কাছে শুকরিয়া আদায় করার জন্য ইচ্ছা হচ্ছে, নাকি বলেন? বারবার এই ইচ্ছা, এই আবেগ আমাদের হৃদয়ে উঠতে পড়ছে এই কারণে এই নতুন বাংলাদেশ, এই নতুন স্বাধীনতায় আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে মানিকগঞ্জ জেলা অন্তত, যেহেতু আজকের সম্মেলন মানিকগঞ্জ নিয়ে আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা কি কখনো জামাত ইসলামীর নামে এত বড় ঐতিহাসিক সম্মেলনে মানিকগঞ্জের ইতিহাসে আপনারা কোনোদিন একত্রিত হতে পেরেছেন? তাহলে যে মহান আল্লাহ 5ই আগস্ট এই নির্যাতিত মজলুম জাতির প্রতি তার দয়া, তার করুণা নাযিল করলেন, সাদ আর রফিকদের মতো প্রায় 2000 ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে মহান আল্লাহ যে করুণা আমরা পেয়েছি। প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, কারাগারে তিলে তিলে হত্যা করেছে, 40,000 ছাত্র জনতা আহত হয়ে, পা হারিয়ে, হাত হারিয়ে, চোখ হারিয়ে, বন্ধুত্ব বরণ করে তারা আজ হাসপাতালে বাসার বাড়িতে চিৎকার করছে। শহীদদের মা, পিতা, সন্তানদের এখনো চোখের পানি শুকায়নি, তাদের রক্ত শুকায়নি, আমাদের আত্মচিৎকার এখনো যায়নি। আমরা আজকে চাই যে স্বৈর শাসনের জগদ্দল পাথর আল্লাহ তাআলা আমাদের বুক থেকে অপসারণ করেছেন। 5ই আগস্ট এই আল্লাহর করুণা না পেলে, এদের এত রক্তদান, এত আত্মদান যদি না হতো, আল্লাহর এই রহমত আমরা হয়তো পেতাম না। কি বলেন, ঠিক কিনা? তাই হৃদয়ের এই প্রশান্তি দিয়ে, সমস্ত তৃপ্তি দিয়ে আসি আমরা আল্লাহর দরবারে সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই মানিকগঞ্জ শহীদ বীর কাসেম আলীর স্মৃতি বিজড়িত মানিকগঞ্জ। এখানে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার জন্য যারা এখানে আগে জেলা আমির ছিলেন, যারা বয়সে বার্ধক্যে বর্ষিয়ান ছিলেন, দুনিয়া থেকে অনেকে ইন্তেকাল করেছেন। এখানকার গ্রামে গঞ্জে পাড়ায়, নগরে, বন্দরে, বাড়িতে, মহল্লায় ঘুরে ঘুরে ইসলামী আন্দোলনের দুর্গ করার জন্য যারা সময়, রক্ত, ঘাম দিয়েছেন, আজকে যে ঐতিহাসিক সম্মেলনের দৃশ্য দেখে আমরা আল্লাহর কাছে শুকরিয়ায় তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যারা তিল তিল পরিশ্রম করে এই মানিকগঞ্জ ইসলামী আন্দোলনকে একটি বিশাল মহিরুহে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন, যারা তাদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাদের শ্রম, যাদের ঘাম, যাদের বক্তব্য, যাদের নামাজ, যাদের নাসে কোরআন, যাদের মিষ্টি মধুর ব্যবহার দেখে হাজারো জনতা ইসলামী আন্দোলনের পথে আসতে পেরেছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। সংগ্রামী কর্মী ভাইরা, সংগ্রামী কর্মী ভাইরা, আমরা আমাদের বিগত দিনের প্রায় 17টি বছর বাংলাদেশের মানুষ একটি ইতিহাসের কারো যুগ, কারো অধ্যায় আমরা অতিক্রম করেছি। কি বলেন, ঠিক কিনা? আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের ভোটাধিকার ছিল না, আমরা সাংবিধানিক অধিকার ভোগ করতে পারিনি। আমাদের অর্থনীতি, রাজনীতি সবকিছু লুটপাট করে, সিন্ডিকেট তৈরি করে জাতি, এই দেশকে আওয়ামী দুঃশাসনের আমলে সমস্ত খুন, হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সবকিছুকে লুটপাট করে তছনছ করে দিয়েছে। প্রিয় ভাইরা, সংবিধান মানুষকে যে অধিকার দিয়েছে, বাংলাদেশের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারিনি। 14, 18, 24 সালে 3টা জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ আমরা ভোট দিতে পারিনি। ভোট দিতে রওনা হয়েছেন আপনারা, প্রতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। আপনারা কি ভোট দিতে পেরেছেন? আমি একজন এমপি ছিলাম, আমি সংসদ সদস্য নির্বাচনে আমি আমার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারিনি। অথচ ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা বলেন উনি নাকি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের জন্য না জীবন দিয়েছেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে তিনি এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় ওঠার পর
গণতন্ত্রকে কবর দিয়েছিলেন। মনে আছে আপনাদের? যারা ওই সময় রাজনীতি করেছেন, রাজনীতি সচেতন, এত গণতন্ত্র এত বৈষম্যের কথা বলে আমরা 71 সালে দেশ স্বাধীন করলাম, উনি এসে একাই কর্তৃত্বশালী একটি ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট তিনি কায়েম করলেন এবং সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন। উনার পছন্দের একটি দল থাকলো, তার নাম হলো বাকশাল। বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধানে সকল রাজনৈতিক দল বন্ধ করে একটি দল রাখা, এটা কি গণতন্ত্র? আজকে যারা আওয়ামী লীগের লোকের গণতন্ত্রের গান বলেন, গণতন্ত্রের মানসকন্যা বলেন, জবাব দেন। গণতন্ত্রের সকল পলিটিক্যাল রাইটকে, আমার রাইট টু পলিটিক্স, রাইট টু প্রেস, ফ্রিডম অফ ভয়েস, রাইট টু হিউম্যান রাইটস সব আপনারা ধ্বংস করেছেন। ফলে আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। সমস্ত সংবাদপত্র বন্ধ করে শেখ মুজিবুর রহমানের পছন্দ মতো 4টি খবরের কাগজ দেখেছিলেন, আর সব কাগজ বন্ধ হয়ে গেছে। সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা কি গণতন্ত্র? আপনারা চারিদিকে গভর্নেন্স সিস্টেম চালু করে নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনকে দিয়ে একটা রাষ্ট্রীয় সিন্ডিকেট তৈরি করে এই রাষ্ট্রকে আপনার পৈতৃক সম্পত্তি মনে করে আপনারা এই রাষ্ট্রের রাজা হতে চেয়েছিলেন, হয়নি। আপনি গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় উঠলেন, কিন্তু উঠার পরে সেই সিঁড়ি দিয়ে প্রতি 5 বছর পর পর পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সরকার পরিবর্তনের যে সুযোগ ছিল, জনগণের মতামত দিয়ে জনগণ যাদেরকে চাবে তারা ক্ষমতায় যাবে, আর যাদেরকে চাবে না তারা ক্ষমতায় নামবে, নতুন লোক ক্ষমতায় যাবে। এটাই তো পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। শেখ মুজিব গণতন্ত্র গেলেন, সিঁড়ি দিয়ে উঠলেন ঠিকই, ভোটের কথা বলে গণতন্ত্রের নিয়মিত ক্ষমতা সিঁড়িতে উঠলেন, উঠে বাকশাল কায়েম করে সংবাদপত্র বন্ধ করে যে সিঁড়িতে উঠলেন গণতন্ত্রের সিঁড়িটা উনি ফেলে দিলেন। মানে সিঁড়িটা ফেলে দিয়ে ওনারা নামার কোনো পথ থাকে না, নামবেন কি করে? মানে যেহেতু সিঁড়ি নাই, নামা গেল না, উনি ঢপাস করে পড়ে গেলেন। ঢপাস বলেন তো, ঢপাস। তাহলে আপনাদের কিসের গণতন্ত্র? তার কন্যা, উনি মনে করেন খুব বিচক্ষণ পিতার কন্যা, উনি এসে আবার গণতন্ত্রের মানুষকন্যা সাজলেন। সকল বিরোধী রাজনৈতিক দলের সভা, মিটিং, মিছিল সবকিছু উনি বন্ধ করে দিলেন। 2-3 আমরা ড্রয়িং রুমে বসে যদি চা খাই, গল্প করি, পুলিশ এসে ধরে নিয়ে যাবে আর বলবে যে আপনারা নাশকতা ষড়যন্ত্র করতেছেন। কি আজব দেশ! মিথ্যা মামলা সারা দুনিয়ায় কখনো শোনা যায়নি। গায়েবী মামলা নামে আর একটা মামলা আছে, গায়েবী মামলা। মিথ্যা মামলা আমরা অনেক শুনেছি, যে একটা ঘটনা ঘটেছে তার মধ্যে মিথ্যা কথা দিয়ে মামলা করেছে, এটাকে বলে মিথ্যা মামলা। গায়েবী মামলার ব্যাখ্যা কি? What is the definition of গায়েবী মামলা? গায়েবী মামলার ব্যাখ্যা হলো কোন ঘটনা ঘটে নাই, টেবিলে সাজায় মামলা দিয়ে কথা বলেছেন। এই দেশ, এই জুডিশিয়াল, এই বিচার বিভাগের স্বাধীনতার নাম হচ্ছে গায়েবী মামলা। এটাই নাকি আওয়ামী লীগ। আমি কারাগারে খবর পেলাম, আমার এলাকায় একদল লোক, আমার মামলা হয়েছে একটা। বলো কি মামলা? মানে ওই অমুক জায়গায় পুকুর পরে কিছু লোক আপনি একত্রিত করে বোমা বানাচ্ছিলেন, পুলিশ দাবাড়িয়ে সবাই চলে গেছে, ভিতরে ধরতে পারছে, আপনাকে ধরতে পারেনি। এটা একটা মামলা হচ্ছে, আমি তখন জেলে। এটা একটা গায়েবী মামলা। আমি কাশিমপুরের জেলে, আমাকে বলা হলো আপনার নামে মামলা হয়েছে, বলে আপনি ঢাকার শাহজাহানপুরে পুলিশের উপরে বোমা আসছে। আমি তখন জেলে। আমি আদালতে দাঁড়িয়ে বললাম, মাননীয় আদালত এসব কি? জামিন হয়, জেল গেটে লোক আনতে যায়, ব্যাগ ট্যাগ নিয়ে গেটে চলে আসি, বলে না স্যার আপনার নামে আমার মামলা, আপনি যেতে পারবেন। কোনো সময় বেরিয়ে যায়, গেট খুলে দেয়, দেখি গেট খুলে ডিবি পুলিশের গাড়ি গেটের সাথে লাগায়, বলে স্যার আপনি ওঠে নামা যাইতে। গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা 15 বছর এই জনযুগ চলেছে। এই মানিকগঞ্জে আপনারা যারা আজকে ইসলামী আন্দোলনের কর্মী, বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যা ছিলেন, মিটিং মিছিলে আপনারা মিথ্যা মামলা, কারাগার, জেল, জুলুম, পুলিশি হয়রানির শিকার হয়েছেন না? বলেন। বাড়ি ঘরে থাকতে দেওয়া হয় নাই, বাগানে, মাঠে, ঘাটে বাড়িঘর ছেড়ে ছাত্র শিবিরের ছেলেরা, জামাতের কর্মীরা, বিএনপি ভাইরা আজ বাড়ি কার বাড়ি পালিয়ে তারা দিন যাপন, রাত্রি যাপন করেছে মাসের পর মাস। ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা আমাদের
শিবির করতো, ছাত্রদল করতো, তাদের বিসিএস এ চাকরি হবে না। আপনারা এই পুলিশি হয়রানি, এই মামলায় যুব নির্যাতনের শিকার এই 15 বছরে কারা কারা হয়েছে মানিকগঞ্জে হাত তোলেন, কারা কারা পুলিশের হামলা মামলা দেখে যান, প্রশাসনের গোয়েন্দারা এই সুন্দর জেলা মানিকগঞ্জে কি পরিমাণ আমরা নির্যাতন করেছে। তাদের মুখে আবার গণতন্ত্রের কথা, ভোটাধিকারের কথা, উনারা আবার নির্বাচনে আসবেন, উনারা আবার দেশে আসবেন, দেশকে উনারা এখন সোনা দিয়ে উড়ে দিয়েছেন। এসব কথা বাংলাদেশের মানুষের কাছে আর চলবে না। এটা মার্কেটে চলে না, অচল মাল, দাস মাল, এটা আর বিক্রি হবে না। প্রিয় কর্মী ভাইয়েরা এবং সুধীবৃন্দ, 17 বছরে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করেছেন এই ফ্যাসিবাদ, এই বর্বরতা, নিষ্ঠুরতার সূচনা হয়েছে। অনেকে 15 বছর বলেন, আমি বলি আরো 2-2.5 বছর পিছনে যান। 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টনে দিনের বেলায় শেখ হাসিনার নির্দেশে লগির বৈঠা নিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে শহীদ করা হয়েছে আমাদের ছাত্রদের। মৃত দেহের উপরে উঠে নাচানাচি করা হয়েছে। এটা ঠিক কিনা বলেন? 6 সালের 28 অক্টোবর থেকে এদেশের ফ্যাসিবাদের সেই যাত্রা নতুন করে শুরু হয়েছে। আর এই 24-এর 5 আগস্ট 18 বছরের কালো যুগ আমরা পার করেছি। আমাদের কোনো ভোটাধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না। একটা সমাবেশ করতে যাবো, সমাবেশ করতে দেবে না, পুলিশ লাঠিচার্জ করে দেবে, বলে আবেদন করেন, দরখাস্ত করবে না মঞ্জুর, এমনিও করতে দেবে না, পারমিশন চাইলেও দেবে না। আর আমাদের জীবনে রাস্তা বন্ধ করে রাস্তার মোড়ে যেখানে সেখানে মিটিং করবে, তাদের কোনো পারমিশন নেই। গণতন্ত্র গণতন্ত্র এটা আমাদের 17-18 বছরের কালো যুগের ইতিহাস। মানে বিচার বিভাগকে পলিটিসাইজ করা হয়েছে। অর্থনীতিতে এই কয়েক বছরে 17 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 2 লক্ষ কোটি টাকা হাসিনার গডফাদার এবং তার চালাচামুন্ডারা বিদেশে পাচার করেছে। কানাডায়, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় তারা বেগম পড়া সেকেন্ড হোম বানিয়ে অর্থ পাচার করছে। জানতো এই অপকর্মের জন্য একদিন দেশ ছাড়া লাগবে, তাই পুঁজি পাঠাইছে। কি বলেন, ঠিক কিনা? এই অত্যাচার, নির্যাতন বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছি। আমাদের সমস্ত জোটের আন্দোলন, যুবপথের আন্দোলন, সকল আন্দোলনকে তারা দমিয়ে দেওয়ার জন্য পুলিশ লেলিয়ে দিয়ে সভা সমাবেশ বানচাল করেছে, মিছিল করেছে, বন্ধ করেছে, গ্রেফতার করেছে, খুন করেছে। 3টা জাতীয় নির্বাচনে অংশ নিতে দেয়নি। তারপরে তরুণ ছাত্র সমাজ সরকারি চাকরিতে তাদের কোটা সুবিধা, এই ইস্যুতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল আন্দোলন শুরু হলো, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশ তখন উত্তাল সমুদ্রের রূপ নিল। কি বলেন, ঠিক কিনা? সেই আন্দোলনে মানিকগঞ্জের সাদ রফিকরা সেই আন্দোলনে জীবন দিয়ে এই আন্দোলনের ঐতিহাসিক গর্বের অংশীদার হয়েছে। লক্ষ কোটি জনতার উত্তাল আন্দোলনের ঢেউ, মানুষকে আবার গ্রেফতার করা হতে লাগলো, জেলে ঢুকানো হতে লাগলো। 5 আগস্টে শেখ হাসিনা পুলিশের নির্দেশ দিয়ে ছাত্র জনতার মনে গুলি করে সারা আশুলিয়া বিভিন্ন জায়গায় মৃতদেহ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দিয়েছে। হেলিকপ্টার চালিয়ে দুনিয়ার কোন ফ্যাসিস্ট, কোন নাৎসি হিটলারের ইতিহাস আমরা পড়েছি, অনেক পতিত ফ্যাসিস্টের জীবনী পড়েছি, কিন্তু দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে উপর থেকে গুলি করে শিশুদের হত্যা করে, নারীদের হত্যা করে, এই বর্বরতা আমরা পৃথিবীতে কোনো দেখিনি। শেখ হাসিনা তাও করেছে। আমার প্রিয় ভাইরা, নিষ্ঠুর নিরীহ মানুষকে প্রায় 2000 ছাত্র জনতাকে কিভাবে হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সবচেয়ে আলোচিত, সবচেয়ে রঞ্জিত, সবচেয়ে মানবিক নেতা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। এই হত্যাকাণ্ডের পর তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন প্রায় 2000 এই নিহত ছাত্র জনতার বাড়িতে আপনারা চলে যাবেন, তাদের পরিবারকে সহানুভূতি সহযোগিতা জানাবেন, সকল আহতদের চিকিৎসার জন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করুন। আমরা সারা দেশে আমি জামাত সহ ছড়িয়ে পড়েছিলাম, শহীদদের বাড়িতে বাড়িতে গিয়েছি। একজন শহীদের বাড়িতে যখন গিয়েছি, হাজার হাজার লোক সেখানে জড়ো হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমরা এই ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করে
জামাতের এই আদর্শ তুলে ধরার চেষ্টা করেছে। দেশের মানুষ গণজোয়ারের মধ্যে এখন জামাত ইসলামী সম্পর্কে জানতে চায়। জামাতের প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। জামাত কোন মানবীয় আদর্শ নিয়ে কাজ করে না। আমাকে সাংবাদিকরা কালকেও প্রশ্ন করেছে যে সবাই বলে এই দেশে আপনাদের খুব প্রভাব বেড়ে গেছে, সরকার প্রশাসন নাকি আপনাদের কথায় চলে, এত মানুষ আপনাদের দিকে আসছে কেন? আমি জবাব দিয়েছি না, এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই। এই 15-16টা বছর ফাঁসিবাদের জুলুমের শিকার হয়ে আমরা দেশের মানুষের কাছে পৌঁছাতে পারিনি, ইসলামের সমান আদর্শ আমরা তুলে ধরতে পারিনি। 5 আগস্টের পর বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে প্রান্তরে জামাত শিবিরের নেতৃবৃন্দ জনগণের কাছে ছুটে যেতে পারছি। তাদের দুঃখ কষ্ট ভালো মন্দ, ইসলামের সমাধান দেওয়া, ইসলামের সামাজিক উন্নয়ন, সমাজ কল্যাণ, ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম মানুষের যে কল্যাণের কথা বলেছে, ইসলামের যে সৌন্দর্যের কথা আমরা তুলে ধরার সুযোগ পাচ্ছি। মানুষ আমাদের কর্মীদের নেতাদের চরিত্র আচরণ স্বভাব জীবন দেখে এখন আকৃষ্ট হচ্ছে। এটা আমাদের দেখে নয়, ইসলামকে দেখে আকৃষ্ট হচ্ছে। এর কৃতিত্ব জামাত ইসলামী নয়, এর কৃতিত্ব হচ্ছে ইসলাম, যার কাছ থেকে আমরা পেয়েছি সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, তারই কৃতিত্ব। ইসলাম যারা কবুল করবে দুনিয়ার মানুষ তার দিকে মুক্তির ঠিকানা খুঁজে পাবে। এটাই হচ্ছে জামাতের প্রতি জনমত, জামাতের প্রতি জনসমর্থন, জামাতের প্রতি জনপ্রিয়তা বৃদ্ধির একমাত্র কারণ। নাকি বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, জুলাই আগস্টের সেই ছাত্রগণ অভ্যুত্থানে এত মানুষ রক্ত দিল। আমি তো অনেক শহীদের বাড়িতে গিয়েছি। শহীদদের স্ত্রী এবং সন্তান মায়েদের কথা শুনলে অস্ত্রসিক্ত হতে হয়, কোনো জবাব নেই। গুলি করেছে মাথায়, মগজটা বেরিয়ে গেছে। পরিবারে আয়ের কোনো লোক নেই, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রিক্সা চালাতো। নিষ্ঠুর সব বর্বরতম ঘটনা এই জুলাই আগস্টের বিপ্লবের সময় ঘটেছে। এত রক্ত, এত শাহাদাতের বিনিময়ে আজকে আমরা যে নতুন বাংলাদেশ উপহার পেয়েছি, সেই বাংলাদেশ উপহার দেওয়ার পেছনে এই হাজার হাজার ছাত্র জনতা একটা রক্ত ঋণ আমাদের কাছে রেখে গেছে। কি বলেন ঠিক কিনা? সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আমাদের এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে হবে। আমরা তো কখনো কল্পনা করিনি এই 17-18 বছরে শেখ হাসিনার যে বর্বরতা, যে নিষ্ঠুরতা, এখানকার মানবতার যে অবিরাম রক্তক্ষরণ হয়েছে, নির্যাতনের বিরুদ্ধ বিরোধী রাজনৈতিক দলের কর্মী, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক স্কলার, কাউকে রক্ষা করা হয়নি, সকলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে এদেশের লক্ষ লক্ষ আল্লাহ লোকেরা চোখের পানি ফেলেছে। কত মা কেঁদেছে, কত স্ত্রী কেঁদেছে, কত সন্তান পিতার জন্য চোখের পানি ফেলেছে। আমরা জানি না আল্লাহ তাআলার কাছে কার দোয়া কবুল হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান ওমর মুজাহিদ, কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, কারাগারে তাদেরকে নিরপরাধ যেসব অভিযোগে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, একটা অপরাধের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা বিচারক, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা সাক্ষী বানিয়ে অন্যায়ভাবে তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, সাবেক এমপি আব্দুল খালেক মন্ডল রাহিমাহুল্লাহ, অধ্যাপক নাজির আহমদ রাহিমাহুল্লাহ, কত প্রিয় নেতৃবৃন্দকে কারাগারে আটকে তিনে তিনে তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের শাহাদাত, তাদের ইখলাস, তাদের পুত পবিত্র নেক জীবন আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমরা জানি না, কিন্তু 18 কোটি মানুষের জন্য, মুসলিম উম্মাহর জন্য আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া আমরা দেখেছি 5ই আগস্ট 2024 সালে। আমি তখন কারাগারে ছিলাম। এই আন্দোলনের মধ্যে আমাকে আমার বাসা থেকে, মায়ের কাছ থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমার মা চোখের পানি ফেলে কাঁদছিল। পুলিশকে বলছিলেন কিছুদিন আগে ছেলেটা জেল থেকে আসলো, আপনারা এখন কেন আবার নিয়ে যাচ্ছেন, আমার ছেলে কি দোষ? তারা নিয়ে গেল। আমি মাকে যাওয়ার সময় জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলেছিলাম, মা এবার হয়তো দেরি হবে না, তুমি আমার জন্য দোয়া করো। আমি কারাগারে গিয়েছি, শুনতে পাচ্ছি 3, 4, 5 আগস্ট রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ আন্দোলন উত্তাপের আগুন জ্বলছে।
জিজ্ঞাসা করি বাইরে কি হচ্ছে। 5 আগস্ট দুপুরের দিকে খবর পেলাম সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। রাজধানী ঢাকার অবস্থা খুব খারাপ। আমি আমাদের নেতা ডাক্তার আব্দুল ওয়াহাব তাহের, বিএনপি জামাতের অনেক নেতা তখন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। চারিদিকে আন্দোলনের খবর কারাগারে আসছে। 10,000 বন্দী কেরানীগঞ্জের কারাগারের দরজাগুলো খুলে, কারাকক্ষ খুলে, কারাগারের রাস্তায় ঘাটে অলিতে গলিতে মিছিলের পরে মিছিল শুরু হয়ে গেছে কারাগারের ভিতরে। আমরা টেলিভিশনের সামনে বসে আছি, সেনাপ্রধান কি বলে। 12টার পর থেকে অপেক্ষা করছি, এই ভাষণ দেবেন 2টা 2:30। তার মধ্যে আমরা টেলিভিশনের স্ক্রলে লেখা দেখতে পেলাম কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ বলে কারাগারের বন্দীরা অস্ত্রসিক্ত হলাম, সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। এক বন্দী এখানকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। কত মাস কত বছর তারা জেল খাচ্ছে, রাজনৈতিক শোষণের শিকার। কারাবন্দীদের চোখে পানি আর মুখে মুক্তির উচ্ছল হাসি। আলহামদুলিল্লাহ বলে আমরা কিছুক্ষণ পরেই কারাগারের জেল সুপার ডেপুটি জেলারকে বললাম, আমাদের কাছে আপনার টেলিফোন নিয়ে আসেন, আমরা এখন বাইরে যোগাযোগ করব। তাদের তো টেলিফোন না দিয়ে উপায় নেই, জেলের নিয়ন্ত্রণ তখন আমাদের হাতে। আলহামদুলিল্লাহ ওদের মাস্টার মাইন্ড তো বিদায় হয়ে গেছে। কি বলেন, যেখানকার মাল সেখানে চলে গেছে। কি বলেন ঠিক কিনা? দেখি যে সুপার জেলা 8টা 9টা টেলিফোন নিয়ে দৌড়ে চলে এসেছে আমাদের কাছে। স্যার টেলিফোন করে আমরা পরিবারের সঙ্গে, সংগঠনের সঙ্গে, বিএনপি জামাত নেতৃবৃন্দ ফোন করতে লাগলাম। প্রথম ফোন করলাম আমি আমার মাকে, যে মা চোখের পানি ফেলে আমাকে বিদায় দিয়েছিল। মাকে আমি সান্ত্বনা দিচ্ছিলাম, মা কি অবস্থা বাইরে। বলে বাবা, লোকেরা আমাকে সান্ত্বনা দিতে আসছিল, আমি তাদেরকে বলেছি যে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে এই বাংলাদেশ, আমার স্বাধীন হবে, এরপর আমি আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় ফিরে যাবো। ঠিকই মাকে আমাকে এই কথা টেলিফোনে বললে আমার পাশে অনেক বিএনপি নেতারা ছিল। দেখেন আমার গ্রামের স্বল্প শিক্ষিত মমতাময়ী মা আমার রাজনীতি বোঝে না, তার ফিলিংসটা কি। সে বলছে আমার ছেলে বের হবে, এই দেশ আমার স্বাধীন হবে। এটা আমার মায়ের মনের মধ্যে কথা বলেছে। মাকে আমি সান্ত্বনা দিলাম। স্ত্রীকে টেলিফোন করলাম, তোমরা কোথায়? ফোন পেয়েছে চোখের পানিতে অশ্রুসিক্ত, কাঁদতে লাগলো। আমাকে বললো যে আমরা এখন পল্টন, গুলিস্তান, রাজধানী ঘুরে ঘুরে দেখছি আর হাঁটছি, আন্দোলনের ক্ষতবিক্ষত শহর দেখে আনন্দ আর চোখের পানিতে আমরা সারা ঢাকা সব ঘুরছি। বিকাল 5টার দিকে 5 আগস্টে ঢাকার দৃশ্য আমার স্ত্রী মুখে শুনলাম। সংগঠন নেতৃবৃন্দকে ফোন করলাম, আমি জামাতের খবর, সেনাপ্রধানের ভাষণ আমরা ওখানে বেশি শুনলাম। সেনাপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিদেরকে পরামর্শের জন্য ডেকেছেন। সাংবাদিকরা যখন প্রশ্ন করল যে আপনার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের কোন কোন নেতৃবৃন্দ ছিল, আপনারাও হয়তো শুনেছেন, আমরা জেলখানায় বসে শুনলাম। সেনাপ্রধান টেলিভিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, যাদের নাম বললেন কারা কারা ছিল, তার প্রথমেই বললেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত ছিলেন। আমাদের চক্ষু আর অশ্রুসিক্ত হলো, চোখের কান্না থামাতে পারলাম না। মাত্র 4 দিন আগে যে শেখ হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই নিষিদ্ধ জামাতের আমিরকে সেনাপ্রধান সেনা দিবসে ডেকে উচ্চ সম্মানে সম্মানিত করেছে। সেই দিনে আমি জামাত রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে গিয়েছেন, সরকার গঠনের জন্য প্রধান উপদেষ্টার আহ্বানে গিয়েছেন। 4 দিন আগে আওয়ামী লীগের খুনির মাস্টার মাইন্ড শেখ হাসিনা যে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, মহান আল্লাহর ইচ্ছা, হাসিনা চেয়েছিল জামাত শিবিরকে চিরতরে নিশ্চিন্ন করে দেবে সন্ত্রাসের ধোয়া তুলে, কিন্তু না, হাসিনার ইচ্ছা পূরণ হয়নি। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের কোনো ইচ্ছা পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা ইচ্ছা না করেন। আল্লাহ ইচ্ছা করেছেন জামাতকে সম্মানের উচ্চ আকাশে উন্নীত করবেন, আর তুমি নিষিদ্ধ হয়ে দেশ ছেড়ে চলে যাবে। 4 দিনের মধ্যে আল্লাহ তাই আমাদেরকে দেখান। আলহামদুলিল্লাহ, গুম হয়ে যাওয়া আমাদের ভাইদেরকে আমরা ফেরত দিতে লাগলাম। আমি টেলিফোন করে কেন্দ্রীয় নেতাদের বললাম, আমরা 15 বছর জামাতের
দিয়েছেন বঙ্গভবন থেকে ফিরে রাত 9টায় এই অফিস খোলা হবে, এই অফিসে নির্বাহী পরিষদের বৈঠক হবে। আলহামদুলিল্লাহ আমাদের ভেতরের চিন্তার সাথে আমাদের জামাতের চিন্তা মিল হয়ে গেল। আমরা অফিস খুলতে পারলাম, গুম হওয়া ভাইদের ফেরত পেতে লাগলাম। আমাদের এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যাদেরকে আটক করা হয়েছিল সেই মিথ্যা মামলায় জামিন দিয়ে তারপরের দিন আমাদেরকে মুক্তি দেওয়া হলো। বাধাহীন ভাবে মানুষের কাছে ইসলামী আদর্শের সুমহান দাওয়াত পৌঁছাবার জন্য একটি চমৎকার পরিবেশ আমরা উপহার পেলাম। আলহামদুলিল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? এই রফিক সামাদ সহ হাজারো ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে মুক্তির সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, সেই স্বাদ উপভোগ করছি। এই স্বাধীনতা, এই রক্তদান, এই নতুন বাংলাদেশের বিজয়ের অংশীদার হচ্ছে এই শহীদেরা। এরা রক্ত দিয়ে এদের মাকে, পিতাকে, সন্তানকে, স্ত্রীকে চোখের পানিতে ভাসিয়ে এরা চলে গেছে বিজয়। তারা দেখে যেতে পারেনি, আমাদেরকে একটা বিরাট ঋণে আবদ্ধ করে রেখে গেছে। এদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। সেই রক্তের ঋণ কি? সে রক্তের ঋণ হচ্ছে তারা যে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিল, সেই নতুন স্বাধীনতার যে নিউ ডাইমেনশন, নতুন অভিযাত্রায় যে আমরা যাত্রা শুরু করেছি, আমাদের সেই সুখী, সমৃদ্ধশালী, নিরাপদ, বৈষম্যমুক্ত একটি চমৎকার শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। এটাই হচ্ছে শহীদের রক্তের ঋণ। কি বলেন ঠিক কিনা? এই রক্তের ঋণ শোধ করার জন্য মানিকগঞ্জের সংগ্রামী বীর জনতা কি প্রস্তুত আছেন? আমি কয়েকটা কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইরা, আমরা জেল থেকে বেরিয়ে আমাদের আমির জামাতের নেতৃত্বে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আমরা গেলাম। দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা বলেছি আপনি বিলম্ব করবেন না, অবিলম্বে একটি অবাধ, গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি আমাদেরকে বললেন আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি এই শহীদদের যে রক্তদান, মানুষের এই আত্মত্যাগ, আমি তো এখানে আসতে চাইনি, ছাত্র জনতা আমাকে নিয়ে এসেছে। আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব। আমরা সেই অঙ্গীকার নিয়ে জামাত ইসলামী দেশবাসীর কাছে, আমাদের সমস্ত জনশক্তির কাছে এই মেসেজ পৌঁছেছি, আমরা সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা চেষ্টা করলাম, মাঠে নামলাম, সাথে সাথে বিদেশে পালিয়ে গেলেও এই খুনের মাস্টার মাইন্ড, এই গণতন্ত্রের দুশ্মন বিদেশে গেলেও ষড়যন্ত্র তার থেমে থাকেনি, ওখানে বসেই সে ষড়যন্ত্র শুরু করছে। এই খবর কি আপনারা রাখেন? বিপ্লবের পর পর তিনি পাল্টা বিপ্লবের জন্য চক্রান্ত করলেন, সেটা দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যক্ত করে দিল। কিছুদিন পর জুডিশিয়াল কু করার জন্য তারা ষড়যন্ত্র করল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের কয়েকজন বিচারপতি যারা নিজেরা শপথবদ্ধ রাজনীতিবিদ বলে পরিচয় দিল, এই দলবাজ বিচারপতিরা গোপনে হাইকোর্টে ফুল কোর্ট জাজেস মিটিং ডাকলো, গোপনে সিদ্ধান্ত করলো যে এই মিটিং করে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে আইনের দৃষ্টিতে অবৈধ ঘোষণা করবে। এই ষড়যন্ত্রের খবর আমরা যখন পেলাম, সেই দিন সকাল 9টার আগে ছাত্র জনতা হাইকোর্ট ভবন ঘেরাও করল। এই প্রধান বিচারপতি সহ এই দলবাজ বিচারপতিদের পদত্যাগ না করা পর্যন্ত হাইকোর্ট আমরা ত্যাগ করব না। দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র সমাজের সেই ঝুঁকিপূর্ণ আন্দোলনে প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিরা পদত্যাগ করতে বাধ্য হল। সেই জুডিশিয়াল পুর চেষ্টাও ছাত্র জনতা, দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যর্থ করে দিল। এরপরে হলো আনসার কাণ্ড, কাণ্ডের পরে কাণ্ড। দেখছেন তো নাকি? বাইরে ইন্টারনেট, আধুনিক তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে প্রতি মিনিটে দেশ দুনিয়ার কোথায় কি ঘটে এই খবর তো সবাই জানে এখন। তবুও আমি বলে যাচ্ছি, একের পর এক ষড়যন্ত্র কিভাবে শেখ হাসিনা করেছে। সে যেখানে আছে ওটা ষড়যন্ত্রের জায়গা। দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। আনসার কাণ্ড, এই বিদ্যুৎওয়ালারা বিদ্যুৎ বন্ধ করে দেবে, অমুক চলবে না, জনপ্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশওয়ালারা থানায় যোগদান করে না, দেশ একটা বেকায়দায় পড়ে গেল। এর দাবি ওর দাবি,
15 বছরে কোনো দাবি দেওয়া ওঠে না, এখন সমস্ত দাবি এখন দেশকে অরাজকতা অস্থিতিশীল করে দুনিয়ার কাছে শেখ হাসিনা এই ষড়যন্ত্রের গুটি চালিয়ে প্রমাণ করতে চেষ্টা করলো যে ইউনুসের দেশ চালাতে পারবে না, আমারই চালাবে। কিন্তু না, এই সংগ্রামী এই আত্মত্যাগী বাংলাদেশিকে অত বোকা হওয়া উচিত না, নাকি বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ সতর্ক পাহারায় আছে। ওনারা বিদেশ থেকে মাঝে মাঝে অডিও ভিডিও বক্তব্য ছাড়তেছেন, শোনেন তো সেটা? কোনটা ভিডিও কোনটা অডিও। আওয়ামী লীগের নেতাদের সাথে শেখ হাসিনার মিটিং শোনা যায়, বলে তোমরা সব ঠিকঠাক থাকো। ওরা বলে আপনি গোপালগঞ্জে চলে আসেন, আমরা আছি আপনার সাথে। বলে না, তোমরা টেনশন করো না, আমি তোমাদের কাছে কাছে আছি, যে কোনো সময় ঢুকে পড়ো। শুনেছেন? আমরা শুনছেন যে ঢুকে পড়ো। এই শুনে ত্রিপুরা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ওই এলাকায় গিয়ে একটা বিরাট মহাসমাবেশ হবে। এই শুনে প্রবাসী সরকার গঠন হবে। নানান কাণ্ড, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদেরকে উস্কে দিল। তারা নিরাপদ নয়, দেশে সংখ্যালঘু নির্যাতন, এই সরকারকে দুনিয়ার সামনে বিতর্কিত করার চেষ্টা করলো। আমরা বিপ্লবের পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে মিলিত হলাম। সব ধর্ম বর্ণের লোকেরা আমাদের দেশের সাংবিধানিক সব অধিকারে আমরা বাংলাদেশি, আমরা সব মিলেমিশে থাকবো। কোন সাম্প্রদায়িক সংঘাত দ্বন্দ্ব আমাদের হবে না। আমরা শিবির জামাতের কর্মীরা লাঠি হাতে মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন, ভারতের সমস্ত মিডিয়া, বিদেশি পত্রিকা এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল লিখে বলেছে যে শিবির জামাতকে সাম্প্রদায়িক বলা হতো, কমনাল বলা হতো, তারাই তো লাঠি হাতে মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছে যে না, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির পথে আছে। সেই চেষ্টাও তাদের ব্যর্থ হয়েছে। শোনেন, ডুবন্ত মানুষ যখন ডুবে পড়তে যায় সাগর নদীতে, বাঁচার আর কোনো ঠাঁই পায় না, তো কচুরি পানাটা ভেসে যেতে লাগলি ওই ধরে বাঁচতে চায়, কিন্তু ওটা নিয়েও কিন্তু ডুবতে পারে, ওটা ধরে বাঁচা যায় না। এই ফ্যাসিস্ট, এবং আমি একে নতুন আর একটা টাইটেল দিয়েছি স্যাডিস্ট। ইংরেজি শব্দ স্যাডিস্ট, কথাটার অর্থ আপনারা বুঝবেন। স্যাডিস্ট হচ্ছে মানুষের দুঃখ, কষ্ট, নির্যাতন, নিষ্ঠুরতা, বর্বরতা দেখে যারা আনন্দ পায়, এদেরকে বলে স্যাডিস্ট। আপনি চিন্তা করেন, এইভাবে খুন করা, হেলিকপ্টারে মানুষ গুলি করা, হত্যার পরে লাশ পুড়িয়ে ছাই করা, হত্যার পরে লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করে আনন্দ পাওয়া, এরাই তো স্যাডিস্ট। তাহলে এদেরকে শুধু ফ্যাসিস্ট বললে হবে? ফ্যাসিস্ট তো কর্তৃত্বশালী, স্বৈর শাসক। এর সাথে আর একটা অ্যাডজেক্টিভ যোগ হয়েছে স্যাডিস্ট। সে স্যাডিস্টের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। মানে এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নিষ্ঠুর নির্যাতন যারা চালাতে পারে। আমাকে সাংবাদিক অনেকে প্রশ্ন করেন যে ভাই, তারা আবার নির্বাচনে আসবে, আপনারা কি এটা চান? তারা নিষিদ্ধ হয়ে যাক, অনেকে দাবি করতেছে, আপনারা কি বলেন? এইসব প্রশ্ন আমাকে করে। আমি বলেছি, যারা এত নিষ্ঠুর, এত বর্বর, যারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, খুন করে লাশ পুড়িয়ে ছাই করেছে, দেশের মানুষকে হেলিকপ্টারে দাঁড়িয়ে গুলি করেছে, তাদেরকে দেশের মানুষ রাজনীতি করতে দেবে কিনা সে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে। আওয়ামী লীগকে কি কোনো গণতান্ত্রিক শক্তি বলা যায়? আপনি গণতান্ত্রিক অধিকারের কথা বলে আপনি দেশে ভোটে দাঁড়াবেন, নির্বাচনে আসবেন, হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার এনজয় করা, ভোগ করা অধিকার তাদের যারা দল হিসেবে গণতন্ত্র। কিন্তু আপনাদের দল হিসেবে ফ্যাসিস্ট, দল হিসেবে আপনার নিষ্ঠুর নির্যাতনকারী। গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের সঙ্গে একসাথে যায় না। ফলে জনগণের উপরে আমরা ছেড়ে দিয়েছি যে তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না। আমি মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা একসাথে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী জাতীয় নির্বাচনে যদি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের 5ই আগস্টের চেতনাকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করতে পারি, তাহলে ওই ফ্যাসিবাদের রাজনৈতিক বৃত্তি দেশে নিশ্চয়ই নিষ্কৃত হবে। আমার প্রিয় ভাইরা, তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করেছি। আগে আজকে ওই বিশাল কর্মী সম্মেলন থেকে বলতে চাই, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন, সংস্কার কার্যক্রমে হাত দিয়েছেন, রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানগুলো নষ্ট হয়ে গেছে, নাকি বলেন?
রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গান, সমস্ত স্টেট মেশিনারি করাপ্ট এবং পলিটিসাইজ, দুর্নীতিগ্রস্ত এবং দলীয়করণ হয়েছে। গ্রামে বলে সর্বাঙ্গে ঘা, ওষুধ দিব কোথা? সারা গায়ে ঘা হয়ে গেছে, কোথায় ওষুধ লাগাবেন? রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনারা তো এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা তো দেশ শাসন করতে আসেননি, আপনারা এসেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটা ক্রেডিবল, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ একটা পার্টিসিপেটরি ইলেকশন আপনি নিশ্চিত করবেন। সেইটা করার জন্য যে সমস্ত অর্গানগুলো রিফর্ম করা লাগে, সংস্কার করা লাগে, ন্যূনতম সেই সংস্কারগুলো আপনি করেন। যেমন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করতে হবে, ইলেকশন কমিশনকে রিফর্ম করতে হবে, জুডিশিয়ারিকে রিফর্ম করতে হবে, ব্যুরোক্রেসিতে কিছু রিফর্ম করতে হবে। এগুলো করে 5টা-6টা রিফর্ম করে আপনি খুব স্বল্প সময় সম্ভব না, এটার জন্য সময় লাগে আমরা জানি, আবার খুব দীর্ঘ সময় দেওয়া যাবে না। দীর্ঘ সময় দিলে আবার ওই খুনের মাস্টার মাইন্ড ষড়যন্ত্রকারীরা আবার সময় পেয়ে যাবে, অরাজকতা নৈরাজ্য করবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কয়েকটি রিফর্ম কমিশন করা হয়েছে। আমাদেরকে সহ রাজনৈতিক দলকে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, পুলিশ ব্যবস্থার সংস্কার, নানান সংস্কারের প্রস্তাবনা চাওয়া হয়েছে। আমরা একের পর এক সময় মতো দিয়ে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে হয়তো রিফর্ম কমিশনের রিপোর্টগুলো পেশ হবে। আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। নির্বাচনের রোডম্যাপ, দ্রুত সংস্কার কাজ শেষ করে রোডম্যাপ ঘোষণা করুন। তার আমরা ফাঁসিবাদের দোসররা এখনো কিন্তু রাষ্ট্রযন্ত্রের রন্ধে রন্ধে ঘাপটি মেরে বসে আছে, কি আছে কিনা বলেন? আমরা যখন সচিবালয়ে যাই, ডিসি, এসপি, ইউনো, ওসি, এসআই, কোর্টে যায়, বিচারকদের কাছে ম্যাজিস্ট্রেট, জজ, জাস্টিস, অনেকের সাথে কথা বলে বোঝা যায় তাদের কথা থেকে ফাঁসিবাদের গন্ধ বেরোয়। এখন এই প্রশাসন এদেরকে ওখানে রাখবেন, আর এইভাবে আবার আপনি নির্বাচন দিলে ও তো সেই 14, 18, 24 সালে তো নির্বাচন হবে, কি বলে ঠিক কিনা? সাংবাদিকরা বলে আপনারা যে বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন চাই, সেই যৌক্তিক সময়ের ব্যাখ্যা আমরা সে ব্যাখ্যা দিয়েছি। কোন মাস, 3 ঘন্টা আমরা বেঁধে দিচ্ছি না, এই কারণে যে সংস্কারগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হবে সেটা করতে কতটুকু সময় লাগবে, সরকারের যে জনবল, রিফর্ম কমিশনগুলো, তার স্টেক হোল্ডার যারা পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটিকে তারা চেয়েছেন পরামর্শ দিয়ে কাজটা করতে, তো একটা সময় লাগবে, কিছু টেক টাইম, একটু সময় লাগবে। সেই সময়টা আমাদেরকে দিতে হবে। তারপরে যখন রিফর্ম সংস্কারের কাজগুলো শেষ হয়ে যাবে, তখন আমরাই বুঝতে পারবো যে এখন দেশের প্রশাসন, পুলিশ, সচিবালয়, ডিসি, এসপি, ইউনো অবস্থা এমন হয়েছে, এখন নির্বাচন দিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগরা বাধা দেবে না, ভোট দেওয়া যাবে, এটা বোঝা যাবে। যাবে কিনা বলে? আমি উদাহরণ দিয়ে বলেছি, মানুষের গায়ে যখন জ্বর হয়, জ্বরে আক্রান্ত হয়, 102, 3, 4 জ্বর উঠে যায়, জ্বরের মাত্রা মাপার জন্য থার্মোমিটার লাগে, থাকে না? এক কত মাপছি, জ্বর দিচ্ছে, গা কাঁপতেছে। কিন্তু জ্বর যখন চলে যায়, তখন অনেকে বলে যে দেখি তোর হাত ধরে দেখি, আর থার্মোমিটার লাগবে না। জ্বর চলে গেলে হাত ধরলেও বোঝা যায় যে জ্বর আর নাই, তখন আর থার্মোমিটার লাগে না। তখন বলা যায় না, তোর জ্বর নাই, তুই গোসল কর, ভাত খাওয়া। আমার কথা বুঝতে পারছেন তো? প্রশাসনের যন্ত্রের জ্বর যখন চলে যাবে, আমার দেশের কোটি কোটি মানুষ, আমার বৃদ্ধ, গরিতা, পেশাজীবী, শ্রমিক, মেহনতি জনতা, মা বোনেরা বুঝবে যে না, দেশের রাষ্ট্রযন্ত্রের গায়ে যে জ্বর ছিল, জ্বরটা কমে গেছে, এখন গোসল করে ভাত খাওয়া যায়। এটা সংস্কার কাজটা কত দ্রুত করবেন তার উপরে নির্ভর করবে আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনটা উপযুক্ত হলো কিনা। আপনি যদি এটা না করে, অনেকে নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছেন, তারা হলো তাড়াতাড়ি ভোট দাও, তাড়াতাড়ি ভোট দাও। আর বাবা, এইসব রেখে যদি আপনি ভোট দেন, তাহলে তো আবার সেই 14, 18, 24 দশা হবে, কি বলেন ঠিক কিনা? এই জন্য সাংবাদিকদের আমি বলেছি যে এটা কোনো দিন, মাস, ঘন্টা বেঁধে দেওয়া যায় না। আপনি যদি 4 বছর সময় দেন, আর এই প্রশাসনের এরকম যদি থাকে, সংস্কার না মাত্র 4 বছর কিছু হবে না। আবার 6 মাস, 8 মাস, 1 বছরও যদি আপনি সব সমস্যা শেষ করতে পারেন, এটা 8 মাস, 10 মাস, বছরও কিন্তু সংস্কার হয়ে যেতে পারে। এই জন্য এটা মাস, ঘন্টার চেয়ে নির্ভর করছে সিচুয়েশন, পরিস্থিতি, রাষ্ট্রের পরিবেশটা কেমন হবে। এটা 6 মাসও হতে পারে, বছরও লাগতে পারে, আবার হতে পারে যে 5 বছরও হলো না। আমার কথা বুঝে আসছে?
এই জন্য মেয়াদ দিয়ে বেশি ছটফট করার দরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার নতুন ইলেকশন কমিশন গঠন করেছেন। আমরা ইলেকশন কমিশনকে বলবো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচনের প্রস্তুতি প্রশাসনের বাকি সংস্কারগুলো সম্পন্ন করুন। প্রশাসন যন্ত্রের রাষ্ট্রযন্ত্র থেকে এই জড়াক্রান্ত প্রশাসনকে আপনি জড়মুক্ত করুন, সংক্রমণ মুক্ত করুন, দলীয়করণ মুক্ত করুন, দুর্নীতি থেকে মুক্ত করুন। তখন জনগণই বলবে যে দিস ইজ দ্য প্রপার টাইম টু ইলেকশন, নির্বাচনের উপযুক্ত সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে রাজি আছি, কি বলেন? তবে আমার মনে হয় রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য পত্রিকার ভাষা, দেয়ালের ভাষা ডক্টর ইউনূস সাহেব করতেছেন, আপনিও বোঝেন। আন্তর্জাতিকভাবে সারা দুনিয়াব্যাপী আপনি সুনাম খ্যাত আছেন। আপনি এই ফ্যাসিবাদের রক্তের স্রোতের উপরে ছাত্র জনতার আমন্ত্রণে এসে আপনি চেয়ারে বসেছেন। আশা করি এই রক্তের ঋণ আপনি শোধ করবেন। অবাধ নির্বাচনে নতুন কোন ফ্যাসিবাদের উত্থান এই পরিবেশ আপনি সৃষ্টি করতে দেবেন না। আমি সাংবাদিক বন্ধু, দেশপ্রেমিক সকল জনগণের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি অবাধ নির্বাচনের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকি। খুব লম্বা সময় নয়, খুব শর্ট নয়, মধ্যবর্তী অল্প একটা সময় গেলে যেন নির্বাচনের পরিবেশ হয়, আমরা সেই জন্য সহযোগিতা করতে রাজি আছি। আমি জামায়াত ইসলামের এই কর্মী সম্মেলনে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে জামায়াত ইসলামী একটি সুবিচার, ইনসাফপূর্ণ সমাজ এবং কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। যে রাষ্ট্র কায়েম হলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সকল মানুষের শান্তি, নিরাপত্তা, রুটি রুজি, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, আদালতের সুবিচার, মান, মর্যাদা, নিরাপত্তা সবকিছু নিশ্চিত হবে। যার বাড়িতে সে থাকতে পারবে, রাজনৈতিক অধিকার হরণ করবে না, পুলিশি নির্যাতন চলবে না, তার জীবনের শক্তি, সামর্থ্য, সন্তানদের লেখাপড়া, এই রাষ্ট্র গঠনে তাদের অবদান সবকিছু তার যোগ্যতা সামর্থ্য দিয়ে রাখতে পারবে। তার উপরে জুলুম হবে না, ইনসাফ হবে। এমন একটি কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই, যে রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। মহান মাহমুদ বলছেন, দুনিয়ার কোন জনপদ, দুনিয়ার কোন রাষ্ট্র যদি আল্লাহ তাআলার উপর ঈমান রাখে আর আল্লাহর কাছে জবাবদিহি হয়, আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনার পর আল্লাহকে ভয় করে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে সেই সমাজ আর রাষ্ট্র চালাতে পারে, আল্লাহ ওয়াদা করছেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আমি খুলে দেব। আলহামদুলিল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। আল্লাহর উপর বিশ্বাস, তাকওয়ার নীতিতে জামাত ইসলামী একটি সমাজ কায়েম করতে চায়। অনেকে বলে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদের অধিকার থাকবে না, অমুসলিমদের অধিকার থাকবে না। মিথ্যা কথা। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন চার তরফ মদিনার মধ্য দিয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠন করেছিলেন, সেই রাষ্ট্রে সকল নারী, শিশু, সকল মুসলিম, ইহুদি, খ্রিস্টান সকলের জীবন নিরাপদ ছিল। কি বলেন ঠিক কিনা? সেই রাষ্ট্রের আদলে আমরা এখানে সমাজ গঠন করব। মুসলিমদের ভীত হওয়ার কোনো কারণ নেই, মানবদের কোনো সন্তুষ্ট হওয়ার কারণ নেই। আজকে বামপন্থী এক শ্রেণীর নাস্তিক মুক্তান্ত বলে যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন বিকৃত হবে যদি ইসলাম ক্ষমতায়। এটা হচ্ছে মিসপ্রপাগান্ডা, এটা হচ্ছে পশ্চিমা সভ্যতার মুসলিম বিদ্বেষী চক্রান্তের একটি বক্তব্য। আমি মনে করি দুনিয়ার সব মানুষের মধ্যে ইসলামী শুধু নারীদের সবচেয়ে সম্মানিত চোখকে নিশ্চিত করে। তাই সকল দল, সকল আদর্শ আমাদের পরীক্ষিত হয়েছে, একটি আদর্শই শুধু পরীক্ষিত হতে বাকি, সেই আদর্শের নাম কি? ইসলাম। ইসলামের কাছে রাষ্ট্রের দায়িত্ব একবার দিয়ে দেখুন। আমাদের আমিরে জামাত বলেছেন, আল্লাহ তাআলা যদি আমাদের কাছে রাষ্ট্রের দায়িত্ব প্রদান করেন, আমরা শাসক হব না, আমরা হব জনগণের খাদেম, আমরা হব জনগণের সেবক। সেই সেবার মধ্য দিয়ে ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলাম দুনিয়ার মানুষকে আমরা দেখাতে চাই। আমরা সেই জামাত ইসলামের সাথে যুক্ত হবেন। কর্মী ভাইদেরকে বলি, দেশবাসী জনগণকে জামাতের এই ইসলামের সুফলের পথে আনতে গেলে, এই সংগঠন শক্তিশালী করতে গেলে আমাদেরকে হৃদয় দিয়ে, মন দিয়ে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ নিয়ত, একটি ইখলাস, একটি সিনসিয়ারিটি প্রদর্শন করে আমাদের সংগঠনে কাজ করতে হবে। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো চাওয়া পাওয়া সত্য আমি মেম্বার হব, চেয়ারম্যান হব, মন্ত্রী হব, এমপি হব, মাতব্বর হব, চাকরি, প্রমোশন, গাড়ি, বাড়ি, ঠিকাদারি, কন্ট্রাক্টরি, ডিলারি, লাইসেন্স, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমাদের কর্মীদের থাকবে না। আমরা পৃথিবীর সব হারাতে চাই, শুধু আল্লাহকেই আমরা পেতে চাই। আল্লাহকে পেতে গিয়ে যদি পৃথিবীর সব ছাড়তে হয়, আমাদের কর্মীরা রাজি থাকবে, রাজি থাকবে। কিন্তু
আমরা কি আল্লাহকে সাথে রাজি হব? এই নিয়ত, এটাকে বলা হচ্ছে বিশুদ্ধ নিয়ত। ইসলামী আন্দোলনের কর্মীদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। এই আন্দোলনের তোমাকে পাওয়া ছাড়া আল্লাহ আমার পৃথিবীর কোনো চাওয়া হবে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে যে ইসলামের সৌন্দর্য আমরা কায়েম করতে চাই, সেই ইসলামকে জানা বোঝার জন্য ব্যাপক পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন। মনে থাকবে তো ইসলামের অর্থনীতি, ইবাদত, বন্দেগী, ইসলাম কায়েমের জুডিশিয়ারি কেমন হবে, বিচার ব্যবস্থা কেমন হবে, অমুসলিমদের অধিকার কি, নারীরা কেমন থাকবে, ইসলামের অর্থনীতি কল কারখানা কেমন করে চলবে, ইসলামের ব্যাংকিং সিস্টেম, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, পররাষ্ট্রনীতি, ডিপ্লোম্যাটিক সিস্টেম, এগুলো জানার জন্য ইসলামের আজকাল আধুনিক স্কলারদের অনেক লিখিত বই পুস্তক তৈরি হয়েছে। ইন্টারনেট, অনলাইনে আপনারা পাবেন। সকল কর্মীদের জ্ঞানের রাজ্য বিকশিত হয়ে দুনিয়াকে জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের। এটা হচ্ছে আজকের এই সম্মেলনের কর্মীদের এই ডিটারমিনেশনের প্রত্যয় নিয়ে যেতে হবে। সর্বশেষ কথা হলো এই বিশুদ্ধ নিয়ত আর জ্ঞানের রাজ্যে প্রতিদিন কোরআন, হাদিস, সাহিত্য পড়া, দাওয়াতি কাজ করা, ইবাদত, বন্দেগীতে মনোযোগ দিয়ে আমার যে চরিত্র তৈরি হবে, এই চরিত্র এবং কাজ এত সুন্দর হবে, এত মুআমালাত এমন ভাবে হবে, আমার প্রতিবেশী, সমাজ, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, গ্রামবাসী, জেলাবাসী যেন বুঝতে পারে এই জামাতের কর্মীরা ইসলামের যে বক্তব্য দেয়, ইসলামের যে সৌন্দর্যের কথা বলে, তার চরিত্র, তার পরিবার, তার লেনদেন, তার ওঠা বসা, তার চলাফেরা, তার আচরণের দিকে তাকালে ইসলামকে খুঁজে পাওয়া যায় নাকি বলেন? তাহলে চরিত্রের সাথে কাজের মিল হতে হবে। এই 3টা দফা মানিকগঞ্জের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমি কর্মীদের কাছে রেখে গেলাম। একটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত, 2 হলো জ্ঞান অর্জন, 3 হলো চরিত্র এবং কাজের সাথে মিল থাকে। আমার মনে থাকবে তো? জাতীয় রাজনীতির কিছু কথা বলেছি, আর কর্মী সম্মেলনে কর্মীদের এই বিপ্লবকে সংহত করার জন্য 18 কোটি মানুষকে আন্দোলনে আকৃষ্ট করতে গেলে আমার নিয়তের মধ্যে বিশুদ্ধতা না থাকলে দুনিয়ার সবকিছুর বিনিময়ে আল্লাহকে যে চাই, আর সেই আল্লাহর বিধান সম্পর্কে আমি জানি, আমি পড়াশোনা করি, আর আমার চরিত্রে সেই ইসলামের স্থান দিয়ে জনগণকে আকৃষ্ট করতে পারি, এরকম কর্মী তৈরি না হলে জনগণ আমাদের দিকে আকৃষ্ট হবে না। কি বলেন, ঠিক কিনা? তাই আজকে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে যত সহযোগী এসেছেন, কর্মী এসেছেন, রূপন এসেছেন, আমার আবেদন থাকবে সহযোগীরা তাড়াতাড়ি কর্মী হয়ে যাবেন। কি রাজি আছেন তো? একটু হাত তুলে দেখেন যে আমরা কর্মী হব। আলহামদুলিল্লাহ। আর যারা কর্মী আছেন তারা কি হবে? রোকন রিপোর্ট রাখেন, এখন রোকন হননি যারা, তারা হাত তোলেন যে এখন রোকন হব, হাত তোলে, রোকন হয়ে যাবেন। আর যারা রোকন আছেন তারা রোকন হয়ে আমার মান, আমার পড়াশোনা, আমার সালাত, আমার সুজুদ, আমার ইনফাক, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার মুআমালাতকে আরো উন্নত করব। মানুষের কাছে আশরাফুল মাখলুকাত হিসেবে এমন নেতৃত্বের আখলাক আমার মধ্যে হবে যেটা আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই সম্মানিত তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে। কি বলেন, ঠিক কিনা? হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় না আসলে মানুষ আমাদেরকে সম্মান করবে না। এই চরিত্র ইসলামী আন্দোলনের কর্মীদের অর্জন করতে হবে। সবাই আমরা রাজি আছি? মহান আল্লাহর কাছে এই শহীদ বীর কাসেম আলী, শহীদ সাদ রফিকের স্মৃতিবিজড়িত মানিকগঞ্জকে আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করুন। আল্লাহ তাআলা সেই দোয়া করছি। দূর দূরান্ত থেকে যারা এই সম্মেলনে এসেছেন, সম্মেলনকে ঐতিহাসিক আমি এই কারণে বলছি যে জেলা আমির সাহেব বললেন আমাদের জীবনে প্রথম একটা বড় সম্মেলন করলাম, জীবনে বড় সম্মেলন, তাই সেই সম্মেলনকে তো ঐতিহাসিক বলা লাগবে। শুধু বিশাল বললেই হবে না, এটা ঐতিহাসিক। কারণ মানিকগঞ্জের ইতিহাসে এমন সম্মেলন কোনোদিন হয়নি। বলেন আলহামদুলিল্লাহ। এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে যারা আসে তারাও তো ঐতিহাসিক কর্মী। এই ঐতিহাসিক কর্মীরা যে ওয়াদা করেছেন, সে ওয়াদাটা ঐতিহাসিক ওয়াদা করেছেন। এই আন্দোলনের ঘাঁটি যে মানিকগঞ্জকে গড়ে তুলবেন, আল্লাহ তাআলা এই মাটিকে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করুন। আমাদের জীবনের পেছনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ ক্ষমা করুন। আর নতুন অর্জিত এই স্বাধীনতায় নতুন বাংলাদেশ নির্মাণে আমাদেরকে আল্লাহ পাক সাহায্য করুন, তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।